মেডিব্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি জান্নাতুল নাইম জেবা, এমবিবিএস পঞ্চম বর্ষ, শেরেবাংলা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্বসন। শ্বসন বলতে আমরা কি বুঝি? শ্বসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে জটিল জৈব যৌগগুলো জারিত হবে এবং জৈব যৌগে যে সঞ্চিত স্থিতিশক্তিটি থাকবে সেটি রূপান্তরিত হবে রাসায়নিক গতিশক্তিতে। এই পুরো প্রসেসটির আমরা একটি বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারি। যেমন জটিল জৈব যৌগ বলতে আমরা গ্লুকোজকে নিতে পারি, যেমন গ্লুকোজ C6H12O6। এটা যদি আমরা অক্সিজেন এবং পানির সাহায্যে বিক্রিয়া করি, যেমন 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানির সাহায্যে বিক্রিয়ার মাধ্যমে 38টি এডিপি এবং ফসফেটের সাহায্যে বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের উপস্থিতিতে আমরা তৈরি করতে পারি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি এবং 38টি এটিপি। এই যে এটিপিটি তৈরি হয়েছে এটি হচ্ছে রাসায়নিক একটি আমরা শক্তিতে রূপান্তর করেছি, স্থিতিশক্তিকে। তাহলে এই যে আমরা পুরো প্রসেসটা বলতেছি, এই প্রসেসটি দুইটি প্রক্রিয়া সম্পন্ন হয়, যেমন সবাত শোষণ এবং অবাত শোষণ। সবাত শোষণ বলতে বোঝায় যেখানে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়, সবাত এবং অবাত শোষণ। এখন আমরা সবাত শোষণ বলতে যে পুরো প্রসেসটি বোঝাই, এক্ষেত্রে 3টি ধাপের মাধ্যমে আমরা এই পুরো প্রসেসটি সম্পন্ন হয়, যেমন গ্লাইকোলাইসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রসেস এবং ক্রেবস চক্র। আজকে আমরা যে মেইন টপিকটি সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায়? আমরা প্রথমে গ্লাইকোলাইসিস ওয়ার্ডটি যদি হিসেব করি তাহলে কি বোঝাবে? গ্লাইকো বলতে গ্লুকোজ, লাইসিস হচ্ছে ভাঙা, গ্লুকোজ ভাঙা বোঝাবে। তাহলে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটাকে ভেঙে আমরা তৈরি করতে পারি কি? পাইরুভিক অ্যাসিড। এটাই হচ্ছে পুরো প্রসেসটি বলতে আমরা এটাই বুঝি। এখন আমরা যে পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন করবো, এক্ষেত্রে অনেকগুলো এনজাইমের সাহায্য লাগে, অনেক এটিপি, এনএডিএইচ এগুলো তৈরি হয়। এখন পুরো প্রসেসটি আমরা একটু দেখি। তার আগে আমরা একটু এনজাইম সম্বন্ধে জেনে নিই। যেমন যদি যে বিক্রিয়ায় এটিপির কাজ হবে, সেক্ষেত্রে এনজাইম কাজ করবে কি? কাইনেজ। এবার এক্ষেত্রে এটিপি তৈরি হতে পারে, এটিপি খরচও হতে পারে। যদি এটিপি রিলেটেড কিছু থাকে তাহলে আমরা মনে রাখবো যে এনজাইম আসবে কি? কাইনেজ। তারপরে যদি এনএডিএইচ এর কাজ আসে তাহলে সেক্ষেত্রে ডিহাইড্রোজিনেজ এই এনজাইমটি কাজ করবে। আর বাকি এনজাইমগুলো এক যদি একটা আইসোমারিজম হয়, আইসোমার হয়, তাহলে সেক্ষেত্রে এনজাইমও হবে আইসোমারেজ এনজাইম। এখন আমরা আরেকটি জিনিস মনে রাখবো পুরো প্রসেসে যাওয়ার আগে, সেটি হচ্ছে এই যে পুরো গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটি, এক্ষেত্রে 1 নাম্বার, 3 নাম্বার, 9 নাম্বার এই 3টি ধাপ হচ্ছে একমুখী এবং বাকি ধাপগুলো হচ্ছে দ্বিমুখী। এবং এক্ষেত্রে পুরো প্রক্রিয়ার মধ্যে মোট 10টি এনজাইম কাজ করে। এখন আমরা পুরো প্রসেসে চলে যাই। গ্লাইকোলাইসিস, এক্ষেত্রে কি হবে? গ্লুকোজ ভাঙবে। গ্লুকোজ ভেঙে শুরুতেই তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট। এক্ষেত্রে আমরা কি পড়েছি? 1, 3, 9 একমুখী, সেজন্য আমাদের বিক্রিয়াটি একমুখী। এবং প্রথম ধাপে কি তৈরি হবে? এডিপি তৈরি হবে। এডিপি কিভাবে তৈরি হবে? এটিপি খরচ হয়ে একটি এডিপি তৈরি হবে। এটিপি খরচ হয়ে তৈরি করবে কি? এডিপি। তাহলে এই যে এটিপি এডিপি রিলেটেড একটা আমরা পুরো বিক্রিয়ার মধ্যে পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে এনজাইম কি হবে? হেক্সোকাইনেজ।
গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটটা তৈরি হচ্ছে, এক্ষেত্রে আমাদের ধাপটি কি হবে? 2 ধাপে, কারণ আমরা জানি 1-3 নয় একমুখী, আর বাকি সব হচ্ছে দ্বিমুখী। এক্ষেত্রে আমাদের এনজাইম হবে ফসফোগ্লুকো আইসোমারেজ। যেহেতু গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট আইসোমার, সেক্ষেত্রে আমরা এনজাইম কি বলবো? ফসফোগ্লুকো আইসোমারেজ। এবং এক্ষেত্রে আমাদের কি তৈরি হবে? এক্ষেত্রে কোনো এটিপি, এডিপি বা এনএডিএইচ এগুলো কিছু তৈরি হবে না। জাস্ট আমাদের এনজাইমের নামটি মনে রাখতে হবে, যে নাম কি হবে? ফসফোগ্লুকো আইসোমারেজ। এবার গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এক্ষেত্রে আমাদের কি হবে? এখানে আবার এটিপি থেকে এডিপি তৈরি হবে, মানে একটা এটিপি খরচ হয়ে এটিপি তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদের আবার কাইনেজ এনজাইম আসবে। এক্ষেত্রে নাম কি হবে? এই যে প্রথমটার নাম অনুযায়ী, ফসফো ফ্রুক্টো কাইনেজ। যেহেতু এটিপি খরচ হচ্ছে, মানে এটিপি রিলেটেড কিছু থাকলে সেক্ষেত্রে কাইনেজ এনজাইম আমরা লিখে দেব। আর নামটা এই যে প্রথমটার নাম অনুযায়ী নাম শুরু করব। যে এখানে যেমন প্রথমটার নাম ছিল গ্লুকোজ, তাহলে ফসফোগ্লুকো, এক্ষেত্রে ফ্রুক্টোজ ফসফোফ্রুক্টো কাইনেজ। এবার কি হবে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে তৈরি হবে 2টা জিনিস। একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। এক্ষেত্রে কি হয়? 3-ফসফোগ্লিসারলডিহাইড ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট একটা এক একটা আইসোমার। সেক্ষেত্রে আমাদের কি হবে? আইসোমারিজম প্রক্রিয়ায় 3-ফসফোগ্লিসারলি থেকে ডাইহাইড্রোক্সিও তৈরি হতে পারে, আবার ডাইহাইড্রোক্সি থেকে 3-ফসফোগ্লিসারলিও হতে পারে। তাহলে আমাদের এনজাইমের নাম কি হবে? আইসোমারেজ এনজাইম। এবং আমরা যে এখানে ফ্রুক্টোজ 1,6 থেকে 3-ফসফোগ্লিসারল এটা তৈরি করলাম, এক্ষেত্রে আমাদের কি? ওই যে দ্বিমুখী বিক্রিয়া। এবং এক্ষেত্রে আমাদের কি হবে? এনজাইম হবে অ্যালডোলেস। এই এনজাইমের নামটা একটু পার্থক্য আছে, যে এক্ষেত্রে এনজাইমের নাম হবে অ্যালডোলেস। এবার আসি 3-ফসফোগ্লিসারলিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। এগুলো কিন্তু ট্রায়োজ। কেন? এখানে হচ্ছে এই দুইটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, 3-ফসফোগ্লিসার দুইটি 3 কার্বন বিশিষ্ট। এবার 3-ফসফোগ্লিসারলিহাইড থেকে তৈরি হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এক্ষেত্রে আমাদের তৈরি হবে এনএডিএইচ এবং H+। এনডি এবং ফসফেট এটার মান দিয়ে তৈরি হবে এনএডিএইচ প্লাস H+। ফসফেটটা থেকে তৈরি হচ্ছে এনএডিএইচ প্লাস H+। যেহেতু এনএডি, তাহলে আমরা জানি এখানে কি হবে? ডিহাইড্রোজিনেজ এনজাইম। আর উপরের নাম অনুযায়ী আমরা কি লিখবো? ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। এরপরের প্রসেস কি? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে কি? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড।
এক্ষেত্রে দুইটার নাম প্রায় সেম। এবং আমরা তাইলে এখন এনজাইমের নামগুলো দেখি। যদি 1,3 থেকে 3 তৈরি হয়েছে, এক্ষেত্রে আমাদের এনজাইম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। তাহলে কি হবে, এখানে এই পাশে যখন আমাদের এটিপিটা খরচ হয়েছে, এই পাশে কি হবে, একটা এটিপি তৈরি হবে। তাহলে কিভাবে হবে, এডিপি থেকে এটিপি তৈরি হবে। এনজাইমের নাম হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এরপরে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং আমাদের এনজাইমের নাম হবে ফসফোগ্লিসারোমিউটেস। দেন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে কি, পাইরুভিক অ্যাসিড। লাস্ট আমাদের যেটা প্রোডাক্ট সেটা আমরা পেয়ে গেছি। এবং লাস্ট ধাপটা কি, 9টা ধাপ, এবং লাস্ট ধাপটা কি, একমুখী, বাকিগুলো ছিল দ্বিমুখী। এখন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আসছে, সেক্ষেত্রে আমাদের আবার আরেকটা এডিপি খরচ হয়ে এটিপি তৈরি হবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির সময় এডিপি খরচ হয়ে এটিপি তৈরি হবে। এক্ষেত্রে আমাদের এনজাইম হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এবং এক্ষেত্রে এই যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সময় এনজাইমটার নাম হবে ইনোলেস। এটি মোটামুটি একটা গ্লাইকোলাইসিসের ধাপগুলা। এক্ষেত্রে আমাদের কি হয়, এনজাইমের নামগুলো প্রায় সেম, শুধু দুইটার মধ্যে একটু পার্থক্য, সেটা হচ্ছে অ্যালডোলেস এবং ইনোলেস। এই দুইটা ছাড়া বাকিগুলা প্রায় সেম। কারণ এই যে আইসোমার থাকলে নামের সাথেই নামগুলা মিলবে, এটিপি থাকলে কাইনেজ হবে, এবং একটার মধ্যে শুধু এনএডিএইচ প্লাস তৈরি হচ্ছে, এক্ষেত্রে ফসফোগ্লিসালডিহাইড ডিহাইড্রোজেনেজ তৈরি হবে। এবং এই যে পাইরুভিক অ্যাসিড আমরা পেয়ে গেছি, এই পাইরুভিক অ্যাসিডটাও 3 কার্বন বিশিষ্ট। এই যে আমরা পুরো ধাপটা সম্পন্ন করলাম, এক্ষেত্রে আমাদের কি হলো, অনেকগুলো এটিপি খরচ হয়েছে এবং অনেকগুলো এটিপি তৈরি হয়েছে, এনএডিএইচ তৈরি হয়েছে। তাহলে আমরা কি কি পাই, পুরো ধাপটার মধ্যে যদি আমাদের প্রোডাক্ট বলে তাহলে আমরা কি পাই, একটু হিসেব করে দেখি। এই যে আমরা এতটুকু, এই যে গ্লুকোজ থেকে এই যে 3-ফসফোগ্লিসালডিহাইড তৈরির সময় আমাদের কি হয়েছে, 2টা এটিপি খরচ হয়ে গেছে। লিখলাম 2টা এটিপি খরচ হয়ে গেছে। এবং এই যে পরের ধাপটার মধ্যে যখন 3-ফসফোগ্লিসাইলের ডাইহাইড্রোস অ্যাসিটিন ফসফেট, এক্ষেত্রে আমাদের কি হয়েছে, 2টা এটিপি তৈরি হয়েছে এবং একটা এনএডিএইচ তৈরি হয়েছে, এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছে। তাহলে আমরা এই যে এখানে বলেছিলাম 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে যখন ডাইহাইড্রোস অ্যাসিটোন ফসফেট হয়, এটা কিন্তু এক একটা আইসোমার, মানে এটা থেকে এটা তৈরি হবে, আবার এটা থেকে এটা তৈরি হবে। তাহলে এই যে আমরা তো এই যে প্রোডাক্টটা পাইলাম বা এনএডিএ যেগুলো যেগুলো, এটা তো পুরোটা 3-ফসফোগ্লিসালডিহাইডের জন্য। তাহলে সেম ভাবে ডাইহাইড্রোস অ্যাসিটোন ফসফেট থেকেও একই রকম প্রোডাক্ট তৈরি হবে, এবং একইভাবে আমরা আরো 2টা এটিপি পাবো এবং আরো একটা এনএডিএইচ প্লাস এইচ প্লাস পাবো। তাহলে আমরা কি কি পাইলাম, মোট পাইলাম হচ্ছে এখানে 4 এটিপি 2 এনএডিএইচ এইচ প্লাস। কিন্তু এই যে উপরে আমাদের 2টা এটিপি খরচ হয়ে গেছিল, তাহলে আমাদের নেট এটিপি কত, 2 এটিপি এবং 2 এনএডিএইচ প্লাস এইচ প্লাস। আজকের ক্লাসটি ইউটিউব পর্যন্তই। আমরা আজকে শুধু গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি ধাপগুলো নিয়ে আলোচনা করব।